আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সম্মুখে কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পার্ট বলতে পার্ট 2 আগে আলোচনা করেছি। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো অথবা দেখো পার্ট 2-র মাঝে কিছু অংশ কিছু সেন্টেন্স আমি লিখলাম। এই সেন্টেন্সগুলো খুবই ভাইটাল। মনোযোগ সহকারে ফলো আপ করো। এখন আমি তোমাদের সম্মুখে ওই সেন্টেন্সগুলো বুঝিয়ে দিব। প্রথম সেন্টেন্সটা যার পার্ট 2 ওয়াক পাস্ট লেস্ট, এই প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই কথাটা আমি বললাম, কিন্তু কাকে বললাম? অন্যকে বললাম বা তোমাকে বললাম, এরকম বোঝালো। যদি লেস্টের বাক্যের মাঝে প্রথমে বার থাকে তাইলে অবশ্যই তোমরা লেস্টের পরে কি দিবা? ইউ দিবা। কি দিবা? ইউ। ইউ এর পরে অবশ্যই যদি লেস্ট শব্দটা থাকে তাহলে আমরা ইউ দেওয়ার পরে মাইট অথবা শুট লিখতে পারি। কি লিখতে পারি? মাইট অথবা শুট লিখতে পারি। শুট লেখার পরে প্রেজেন্ট ফর্ম লিখবো, তার মানে সঙ্গতিপূর্ণ একটা ভার্ব লিখবো। ভার্ব লিখে একটা অবজেক্ট দিয়ে দিব, তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি। এরপরে যাও যে হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি। এখানে দুইটা ভার্ব আছে। একটা ভার্ব হচ্ছে হ্যাজ আর একটা ভার্ব হচ্ছে স্টাডি। কিন্তু হ্যাজ ভার্ব হচ্ছে তোমার ফিনিট ভার্ব আর স্টাডি ভার্ব হচ্ছে নন ফিনিট ভার্ব। কিন্তু এখানে দেখো সাবজেক্ট কি আছে, আমরা লেস্টের পরে কি দিলাম? হি। যদি লেস্টের ক্ষেত্রে সাবজেক্ট যেটা প্রথমে থাকবে আমরা অবশ্যই ওই সাবজেক্ট লেস্টের পরে দিব। বুঝতে পারছো? এরপরে আগে পূর্বেই নামটা বলেছি যে লেস্টের ক্ষেত্রে সাবজেক্টের পর বসবে শুড অথবা মাইট। তোমাদের মত অনুযায়ী তোমরা ওই বাক্যটা লিখতে পারো। যত বাক্যই লেস্টের ক্ষেত্রে আসুক না কেন তাহলে সাবজেক্ট শুড অথবা মাইট দিবা। কিন্তু যদি সাবজেক্ট প্রথমে থাকে তাহলে তুমি পরে এই সাবজেক্টটা দিলেই চলবে। আর যদি ভার্ব থাকে তাহলে লেস্টের পরে অবশ্যই তুমি ইউ শব্দটা ব্যবহার করবা। ক্লিয়ার? এরপরে যাও যে ইট ইজ হাই টাইম। এটার ক্ষেত্রে হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম যদি থাকে তাহলে ওই টেন্সটা পরের মানে ওই টেন্সটা বলতে পরের টেন্সটা তুমি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে লিখে দিবা। যেহেতু আমরা কি লিখলাম? ইট ইজ হাই টাইম ইউ, তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখবা। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট মানে বিভার্ব টু লিখে দিবা। টু লিখে সঙ্গতিপূর্ণ একটা অবজেক্ট দিয়ে দিবা, তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। যত বাক্য ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম দিয়ে আসুক তোমরা ওই নামে কমপ্লিট করার চেষ্টা করবা। দেখো ইউ ফার্স্ট ইন দ্য এক্সাম। ক্লিয়ার? এরপরে যাও যে ইট ইজ টাইম হুয়েন। ইট ইজ টাইম মানে ইট ইজ টাইম হুয়েন অথবা ইট ইজ ডে হুয়েন অথবা ইট ইজ ইয়ার্স হুয়েন যদি থাকে তাহলে পরের টেন্সটা অবশ্যই তোমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখে দিবা। যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অর্থ প্রকাশ করে তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে লিখবা। কিন্তু দেখো ওই টেন্সটা এখানে কি লিখছি আমি? রানা গস টু স্কুল। কারণ ওই টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখলাম। যদি ওই শব্দগুলো থাকে, যত শব্দই থাকুক, যদি বুঝতে পারো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের অর্থ প্রকাশ করতেছে তাহলে ওই পরের টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখে দিবা। সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিবা এবং অবজেক্ট দিলেই চলবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরে যাও 5 নাম্বার আই উইশ উড দ্যাট। এরা অবাস্তব কথা প্রকাশ করে, যেটা কখনো সম্ভব না, কিন্তু এরকম অর্থ প্রকাশ করে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আই উইশ এবং উড দ্যাট থাকে তাইলে সর্বদাই তুমি লিখতে পারো আই ওয়ার এ কিং। তাহলে কিং কথাটার অর্থ হলো রাজা আর ওয়ার অর্থ হলো ছিল। তাহলে এই টেন্সটা হলো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ক্লিয়ার? তাহলে আই উইশ উড দ্যাট থাকলেই তুমি কি লিখবা? আই ওয়ার এ কিং। বুঝতে পারছো? এরপরে অ্যাজ ইফ অ্যাজ দোর দুইটা নাম আছে। দেখো অ্যাজ ইফ মাঝখানে কি আছে? অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় তারপর অংশ হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ক্লিয়ার? যদি সাবজেক্ট প্রোনাউন হয় তোমরা প্রোনাউন দিবা, যদি নাউন হয় তাহলে নাউনের প্রোনাউন দিবা। দেখো মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে। যেহেতু অ্যাজ বা ইয়েস আছে তাহলে ওই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকে তাহলে আমরা কি লিখবো? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স লিখবো। যত বাক্যই অ্যাজ ইফ অ্যাজ ধোর ক্ষেত্রে আসুক না কেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে আমরা সর্বদাই হি নিউ এভরিথিং সেন্টেন্সটা লিখতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে যাও সুমা স্পোক অ্যাজ দো। অ্যাজ দো, তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ এর অর্থ একই প্রকাশ করে যেন।
মানে সুমা স্পোক অ্যাজ দো, এখানে স্পোক শব্দটা হচ্ছে বিভার টু, তার মানে বিভার টু মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তোমরা এটা জানো। যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের টেন্সটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার? ফার্স্ট পারফেক্টের গঠন কি? হ্যাড মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে উপরের টেন্স থেকেই তুমি ফার্স্ট পারফেক্ট টেন্স করে দাও সর্বদাই, তাহলে ক্লিয়ার। সুমা স্পোক অ্যাজ দো শি, এখানে শি কোথায় থেকে পাইলাম আমরা? শি, সুমার প্রনাউন হচ্ছে শি, এরপরে ওই ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হ্যাড মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরে দেখো 3 নাম্বার, আই ওয়ান্ট উইথ এ ভিউ টু, আই ওয়ান্ট উইথ এ কি? ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি দিবা। তুমি তোমার মন মতো যে কোনো সেন্টেন্স লিখতে পারো। উইথ এ ভিউ টুর অর্থ হচ্ছে উদ্দেশ্যে, তাহলে আই ওয়ান্ট উইথ এ ভিউ টু, আমি সেখানে কি করেছিলাম? আমি সেখানে গিয়েছিলাম, অথবা দিয়ার, আই ওয়ান্ট দিয়ার উইথ এ ভিউ টু, আমি সেখানে গিয়েছিলাম বইটি পড়ার উদ্দেশ্যে। ক্লিয়ার? তাহলে উইথ এ ভিউ টুর পরে কি হয়? মূল ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরে দেখো 2 ইয়ার্স হ্যাভ ফার্স্ট সিন্স, মাঝখানে যে সিন্স আছে এই সিন্স যদি কনজাংশন হিসাবে যুক্ত হয়, কোন কথার অর্থ হলো? আসলে কনজাংশন কি? কনজাংশন তোমরা বুঝে নিবা। কোন কথার অর্থ হলো একত্রে, জাংশন কথার অর্থ হলো যোগ করা, একত্রে যোগ করা। তাহলে যদি কনজাংশন হিসাবে কাজ করে মাঝখানে সেন্টেন্সটা, তাহলে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স লিখে দিবা। তা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা জানি আই সো ইউ, এখানে কি? সো কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? এরপরে দেখো 2 ইয়ার্স ফার্স্ট সিন্স, কিন্তু যদি সিন্সের আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের টেন্সটা তোমরা অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স লিখে দিবা, কিন্তু আগের টেন্স থেকে ফার্স্ট পারফেক্ট টেন্স বানাইলেই চলবে। তাহলে ফার্স্ট পারফেক্টের গঠন আমি পূর্বে বললাম যে সাবজেক্ট হ্যাড মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল, তার মানে বিভার 3। ক্লিয়ার? এরপরে যাও, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, নো সুনার হ্যাড, কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড যদি থাকে তাহলে তুমি নো সুনার হ্যাড মনে রাখবা, একটা ট্যাগটি তোমার জন্য যথেষ্ট। নো সুনার হ্যাড যদি থাকে তাইলে কি করবা? দেন দিবা। আর নো সুনার হ্যাড ছাড়া যত বাক্য থাকবে সবটির ক্ষেত্রে হুয়েন দিবা। কিন্তু তুমি সরাসরি লিখতে পারো দি ট্রেন লেফট, কি লিখতে পারো? দি ট্রেন লেফট, অথবা আমরা লিখতে পারি দি ট্রেন স্টার্টেড। ক্লিয়ার? যদি দি রেন স্টার্টেড লেখো তাহলে যে কোনো সময় ওই যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এটা লিখতে পারবা, তোমাদের ভুল হবে না। যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে এখন তোমরা দেখো দি প্লেস ড্যাশ হোয়ার, এটা কি? মাঝখানেতে আমরা এই ড্যাশ দেওয়ার কারণ কি? ড্যাশের মাঝখানে দেওয়ার স্টেশন, মানে দি রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস, তাহলে এখানে কি আছে? প্লেস আছে। প্লেসের পরে কি আছে? হোয়ার। হোয়ার অবশ্যই স্থানকে নির্দেশ করছে, যেহেতু স্থানকে নির্দেশ করছে তাহলে তুমি অবশ্যই ওই টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স লিখতে পারো অথবা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স লিখতে পারো। তবে তুমি অবশ্যই দি প্লেসের আগে কি আছে এইটা দেখে একটা সঙ্গতিপূর্ণ বাক্য তৈরি করার চেষ্টা করবা। এখানে স্টেশন থাকতে পারে, এখানে হয়তো স্কুল থাকতে পারে, এখানে কলেজ থাকতে পারে, তাহলে এই অনুযায়ী তোমাকে বাক্য তৈরি করতে হবে। যেমন একটা আনসার তোমাদের মাঝে আমি একটা এক্সাম্পল তুলে ধরলাম, কি লিখছি? দি রেলওয়ে স্টেশন দ্য প্লেস হোয়ার দি ট্রেন স্টপস, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা তৈরি করলাম বাক্যটা। এখানে দি ট্রেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিছি। অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপরের সেন্টেন্সে দেখো ডেসপাইট অফ অথবা ইনস্পাইট অফ, এই কথার অর্থ হচ্ছে সত্ত্বেও। এই কথার অর্থ কি? সত্ত্বেও। তোমরা লক্ষ্য করো যে ইনস্পাইট অফ হিজ পভার্টি, পভার্টি কথার অর্থ হলো দারিদ্র, তার মানে দারিদ্রতা থাকা সত্ত্বেও সে কিন্তু সুখী। ওই টেন্সটা হলো হি ইজ হ্যাপি, ওই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে বি ভার্ব হচ্ছে ইজ, বি ভার্ব মানে মূল ভার্ব এটা। ক্লিয়ার? এরপর সেন্টেন্স দেখো ডেসপাইট অফ, আমি এখানে দুইটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। এখানে যত সেন্টেন্সই আসুক এইভাবে তোমরা যদি অর্থ জানো তাহলে সহজে বাংলাকে ট্রান্সলেট করতে পারবো এবং ইংলিশ ট্রান্সলেটকে বাংলা করতে পারবো, কিন্তু তোমাদের প্রচুর অর্থ পড়তে হবে। ক্লিয়ার? আমি তোমাদেরকে ওই অর্থ পড়ার জন্য নির্দেশনা দিলাম, প্রচুর অর্থ পড়বা, তার মানে ওয়ার্ড মিনিং পড়বা। ক্লিয়ার? এরপরে দেখো ডেসপাইট দ্য রেইন, রেইন কথার অর্থ কি? রেইন কথার অর্থ হচ্ছে বৃষ্টি, তাহলে বৃষ্টি থাকা সত্ত্বেও হি ওয়ান্ট আউট, সে বাহিরে গিয়েছিল। কোনটা কোন টেন্স সেটা দেখার দরকার নাই, ওই তুমি ডেসপাইট অফ অথবা ইনস্পাইট অফ এর পরে যে কোনো টেন্সে
অর্থ প্রকাশ করতে পারো বা ওই সেন্টেন্সটা তৈরি করতে পারো। আবার দেখো উইদাউট কথাটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু উইদাউটের পরে ভার্বের সাথে সর্বদাই আইএনজি যোগ হয়। তোমরা রাইট ফর্ম ভার্বের বেলা দেখছো যে প্রিপোজিশন টু ছাড়া আর বাকি সবটির পরে মূল ভার্বের সাথে আইএনজি হয়। ক্লিয়ার? এখানে উইদাউটের পরে কি হবে, মূল ভার্বের সাথে আমরা আইএনজি লাগলাম, যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? উইদাউট কথাটা কি প্রকাশ করে, অর্থ কি, অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। তো তুমি কঠিন কাজ ব্যতীত ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। ওই উইদাউট দ্য যে কোনো সেন্টেন্স আসুক, তুমি অর্থ বুঝে তুমি সাবজেক্ট দিবা, এরপরে ক্যান নট দিবা, পরে কি করবা, পরে সঙ্গতিপূর্ণ বার প্লাস অবজেক্ট দিলেই তোমার বাক্যটা পরিপূর্ণ হয়ে যাবে। এখন উইদাউট হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, কিন্তু আসলে বাই নেগেটিভ অর্থ প্রকাশ করে না, বাই অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। দেখো উপরে লিখে দিছি আমরা বায়ের বাক্যটা, যেমন বাই ওয়ার্কিং হার্ড, তাহলে এটাও অ্যাফার্মেটিভ, ওইটাও অ্যাফার্মেটিভ তৈরি করতে হবে। কঠিন পরিশ্রম দ্বারা তুমি অবশ্যই পরীক্ষা অতিক্রম করতে পারো বা তুমি সফলতা অর্জন করতে পারো। যেমন সেন্টেন্সটা দেখো, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। আজকে এখানেই আমি কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পার্ট বিস্তারিত আলোচনা করতে গিয়ে কিছু সেন্টেন্স এখানে বাদ পড়ে গেছে। অবশ্যই তোমরা আগ থেকে শেষ পর্যন্ত ওই ভিডিওটা দেখবা, এবং তোমরা শর্ট টেকনিক এতটা হলো করবা না, কারণ শর্ট টেকনিকের মধ্যে সব কিছু পাওয়া যায় না। যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমাদের অবশ্যই শর্ট টেকনিক তোমরা ইউজ করবা না, কম করবা, কিন্তু তোমরা বেশি বেশি পড়বা। বেশি বেশি পড়লেই তোমরা শর্ট টেকনিক তোমরা নিজেরা বুঝিয়ে পারবা এবং তৈরি করতে পারবা। আজকে তোমাদের সামনে ওই পার্ট 2 সম্পর্কে আলোচনা করলাম। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের সম্মুখে আজকে ওই কমপ্লিটিং সেন্টেন্সে যে আলোচনা করলাম, যদি সমস্যা হয় তাহলে তোমরা এবং এইচএসসিরাও ওই কমপ্লিটিং সেন্টেন্সগুলো ফলো আপ করতে পারবে। তোমাদের যদি ওই কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আমি আলোচনা করতে গিয়ে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে পরবর্তী সময় বোঝানোর চেষ্টা করবো এবং বুঝিয়ে দিব। আজকে এখানে ইতি ঘোষণা করলাম। সালাম আলাইকুম।